আজকের ভিডিওটা শুরু করব যেখানে এভলিউশনের এভিডেন্স চলছিল, তার একটা শেষ পয়েন্ট বাকি ছিল, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। সেখান থেকেই, কারণ আমরা এভলিউশনের এভিডেন্সের মধ্যে কম্পারেটিভ অর্গানের এভলিউশন দেখেছি। ভেস্টিজিয়াল অর্গান তার মধ্যে ছিল, হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান, এই হার্ট অ্যানাটমি, হিউম্যান হার্ট অ্যান্ড ব্রেন অ্যানালোগাস অর্গান, এই সকল জিনিস ছিল। তারপরে এমব্রায়োলজিক্যাল এভিডেন্স ছিল, বায়োজেনেটিক ল। এইবার এরই একটা শেষ পয়েন্ট যেটা আমাদের পড়তে হবে, তার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। এটা কি? একদমই সহজ, তাড়াতাড়ি বলে দিই। দিস ফেনোমেনন সাপোর্ট এভলিউশন অন দ্য বেসিস অফ ন্যাচারাল সিলেকশন। ফেনোমেনন মানে ঘটনা। এই ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম, যে ঘটনাটা ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, মেলানিজম মানে মেলানিন বা কালারের সঙ্গে যুক্ত, সাপোর্ট এভলিউশন অন দ্য বেসিস অফ ন্যাচারাল সিলেকশন। এই ঘটনাটা কাকে সাপোর্ট করে? এভলিউশনকে। কিসের ভিত্তিতে? প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশনের ভিত্তিতে। কি করে? ইন 1850s, 1850-এ ইংল্যান্ড হ্যাভ টু ডিফারেন্ট টাইপস অফ মথস। আমরা জানি মথ বলে একটা পোকা আছে, প্রজাপতির মতো ইনসেক্ট। দু রকমের ডিফারেন্ট টাইপের মথ ছিল ইংল্যান্ডে 1850 খ্রিস্টাব্দ নাগাদ। ওয়ান ইজ হোয়াইট উইংড, একটা ছিল সাদা ডানাযুক্ত, অ্যান্ড আনাদার ইজ ডার্ক উইংড, একটা ছিল ডার্ক ডানাযুক্ত আর মেলানাইজড মথ, তার মেলানিন বেশি ছিল ডানায়। অ্যাট দ্যাট টাইম পলিউশন ওয়াজ লেস। সেই সময় পলিউশন ছিল খুবই কম পরিবেশে, কারণ তখনও শিল্প বিপ্লব বা যে ইন্ডাস্ট্রি গঠিত হয়নি ইংল্যান্ডে, ফলে পরিবেশে SO2-র মাত্রা কম ছিল। তার জন্য কি হলো? সালফার ডাইঅক্সাইডের মাত্রা কম ছিল। সো অন ট্রি লাইকেন ওয়াজ গ্রোয়িং। সুতরাং ট্রির ওপরে, ট্রির যে কাণ্ড বা স্টেমের উপরে লাইকেন গ্রো করছিল। আমরা জানি যেখানে SO2 পাওয়া যায় সেখানে লাইকেন পাওয়া যায় না। লাইকেন হচ্ছে সাদা রঙের। সেই ট্রির ট্রাঙ্কের উপরে লাইকেন গ্রো করছিল। সো হোয়েন হোয়াইট উইং মথ সিট অন দ্য ট্রি, তাহলে ব্যাকগ্রাউন্ড কি? ট্রির উপরে লাইকেন হওয়াতে ট্রির উপরটা সাদা রঙের হয়ে গেছে, কাণ্ডটা। এবং তখন তার উপরে যখন হোয়াইট উইংড মথ, সাদা ডানাযুক্ত মথ বসতো অন দ্যাট ট্রি, তার উপরে, তখন কি হতো? দে ওয়ার এবেল টু কেমোফ্ল্যাজ। কেমোফ্ল্যাজ মানে নিজেকে লুকিয়ে নেওয়া, তার সঙ্গে রাসায়নিকভাবে মিশে যাওয়া, মানে সে নিজেকে লুকিয়ে নিত। মানে পিছনের গাছের ডাল হচ্ছে সাদা, এরপরে যখন মথ বসলো তখন সে সাদার উপরে সাদার সাথে মিশে গেল, ফলে কেমোফ্ল্যাজ হয়ে গেল, মানে মিশে গেল। সো দে ওয়ার নট আইডেন্টিফাইড বাই প্রিডেটর। প্রিডেটর মানে শিকারী পশু পাখি। সুতরাং তারা অন্য কোনো শিকারী পশু পাখি দ্বারা চিহ্নিত হতো না, কারণ সাদার উপরেই সাদা মিশে গেছে। বাট ডার্ক উইং মথ ওয়াজ আইডেন্টিফাইড বাই প্রিডেটর। কিন্তু তাই সেই গাছের উপর যখন ডার্ক উইং মথ বসতো তখন তারা প্রিডেটর বা শিকারী প্রাণী দ্বারা ধরা পড়ে যেত। সুতরাং কী হতো? এই ডার্ক উইং মথগুলো আস্তে আস্তে মারা যেত, তাদেরকে শিকার করে নিত অন্য প্রাণীরা, কিন্তু এই সাদা মথরা বেঁচে যেত। সো দেন হোয়াইট উইংড ওয়ার ডোমিনেন্ট। সুতরাং তখন সেই 1850 খ্রিস্টাব্দ নাগাদ হোয়াইট উইংড মথরাই পরিবেশে বেশি ছিল। তাই বলে কিন্তু ডার্ক উইং মথরা পুরোপুরি বিনষ্ট হয়ে যায়নি, ছিল খুবই অল্প পরিমাণে, হোয়াইট উইং বেশি ছিল। কিন্তু ইন 1920, 1920-তে, আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি গঠিত হওয়ার পর বাতাসে পলিউশন ইনক্রিজ, লাইকেন সুতরাং গ্রো করছে না। SO2 থাকলে লাইকেন গ্রো করবে না। আমরা জানি বায়ু দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন। যেখানে SO2 বেশি সেখানে লাইকেন জন্মাবে না। সুতরাং আমরা বলতে পারি দূষিত পরিবেশ আমরা লাইকেনের দ্বারা নির্দেশিত করতে পারি। লাইকেন বায়ু দূষণ নির্দেশক। সুতরাং ট্রি ট্রাঙ্ক ওয়াজ ডার্ক। সুতরাং ট্রির যে ট্রাঙ্ক, যে কাণ্ড, সেটা ডার্ক রঙেরই রয়েছে, ন্যাচারাল। সুতরাং তার ফলে কী হলো? ডার্ক উইং আর এবেল টু কেমোফ্ল্যাজ। এবার ডার্ক উইং মতোটা নিজেকে ছুপিয়েছে, আগেরবার সাদারা, কারণ কালোর উপরে কালো মিশে যাচ্ছে। হোয়াইট উইংড আর আইডেন্টিফাইড বাই প্রিডেটর। কিন্তু এইবার কী হলো? হোয়াইট উইং, যারা সাদা ডানাযুক্ত মথ, তারা ধরা পড়ে যাচ্ছে, কারণ কালোর উপরে সাদা দেখা যাবে। সো এই জন্য কী হলো? এর ফলাফল 1920-তে ডার্ক উইংয়ের সঙ্গে বেড়ে গেল, কিন্তু হোয়াইট উইংয়ের সংখ্যা কমে গেল। প্রথমে এর উল্টোটা হয়েছিল। সো নেচার সিলেক্টস দ্য অর্গানিজম অন দ্য বেসিস অফ সার্কামস্ট্যান্সেস।
সুতরাং পরিবেশই কোনো জীবকে বেছে নিচ্ছে কিসের ভিত্তিতে? সার্কামস্ট্যান্সেস বা পরিস্থিতির ভিত্তিতে। যখন পরিস্থিতি লাইকেনবিহীন ছিল তখন হোয়াইট উইং মথরা পরিবেশে বেশি ছিল, কিন্তু পরিস্থিতিতে যখন বায়ু দূষণ আসলো, পরিবেশ যখন ডিস্টার্ব হলো বায়ু দূষণের ফলে, তখন ডার্ক উইং মথরা ডমিনেন্ট হলো বা প্রকট হলো, কারণ সাদারা তখন ক্যামোফ্ল্যাগ করতে পারছে না, ডার্ক উইং মথরাই পরিবেশে বেশি পরিমাণে আসলো। এটাই হচ্ছে বলা হচ্ছে এভলিউশন হচ্ছে, এবং কিসের ভিত্তিতে? ন্যাচারাল সিলেকশনের ভিত্তিতে এভলিউশন হচ্ছে। পরিবর্তনের ফলেই প্রজাতির সংখ্যার বৃদ্ধি হ্রাস হচ্ছে। এবার আসি আর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশনটা কি? দিস প্রসেস অফ এভলিউশন অফ ডিফারেন্ট স্পিসিস ইন আ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া স্টার্টিং ফ্রম এ পয়েন্ট। এই প্রসেসে, এই এভলিউশনের এই প্রসেসে অফ ডিফারেন্ট স্পিসিস, বিভিন্ন প্রজাতি, ডিফারেন্ট স্পিসিস ইন আ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া, একটি আমি ধরলাম এই একটা প্রথমে এখানে একটা এক ধরনের প্রজাতি রয়েছে, এই একটা এরিয়া, এখানে এক ধরনের প্রজাতি রয়েছে। এইবার এখান থেকে কিছু প্রজাতি এইদিকে, কিছু প্রজাতি এইদিকে, কিছু প্রজাতি এইদিকে, কিছু প্রজাতি এইদিকে চলে গেল। সুতরাং একই জায়গার থেকে উৎপত্তি হয়ে তারা বিভিন্ন পরিবেশে চলে গেল, এবং সেই পরিবেশে গিয়ে সেই পরিবেশ অনুযায়ী তারা নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিল। মানে তারা একই জায়গার থেকে উৎপত্তি হলো, কিন্তু তারা বিভিন্ন পরিবেশে গিয়ে নিজেদের অভিযোজিত করে নিল। তাই বলছে ডিফারেন্ট স্পিসিস ইন এ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া স্টার্টিং ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে স্টার্ট করছে, সেম অ্যানসেস্টার, একই উদ্বংশীয় জীব, অ্যান্ড লিটারালি রেডিয়েটিং টু আদার এরিয়াস, এবং রেডিয়েট করছে, বিকিরিত হচ্ছে, এই জন্য নাম রেডিয়েশন। বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সূর্যের বিকিরণের মতো যাচ্ছে, রশ্মি যাচ্ছে, তাই নাম হচ্ছে রেডিয়েটিং টু আদার এরিয়াস অফ জিওগ্রাফি বা হ্যাবিটাট, বিভিন্ন বাসস্থানে চলে যাচ্ছে, একই জায়গার থেকে শুরু করে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি ধরলাম এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের সব লোক রয়েছে, কিছু লোক কাজের সূত্রে মহারাষ্ট্রে গেল এদিকে, কিছু লোক দিল্লি গেল এদিকে, কিছু লোক পাঞ্জাব গেল, কিছু লোক কাশ্মীর গেল, কিছু লোক বিহার গেল, কিছু লোক উত্তরপ্রদেশ গেল। একই জায়গার থেকে মানুষগুলো গেল, কিন্তু বিভিন্ন পরিবেশে গেল, এবং সেখানে গিয়ে তারা দিল্লিতে গিয়ে হিন্দি শিখলো, বিহারে গিয়ে ভোজপুরি শিখলো, উত্তরপ্রদেশে গিয়ে একটু অন্য ধরনের হিন্দি শিখলো, দক্ষিণ ভারতের দিকে গেল, দক্ষিণ ভারতে গিয়ে মালায়ালম শিখলো। মানে তারা পরিবেশের সঙ্গে নিজেদের অভিযোজিত করছে, কিন্তু তারা একই পরিবেশ থেকে সৃষ্ট হয়েছে, বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। প্রাণীরা একই জায়গার থেকে উৎপত্তি হচ্ছে, কিন্তু তারা খাদ্য, বাসস্থান, বিভিন্ন কিছুর সন্ধানে, বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়ে বিভিন্ন পরিবেশে রেডিয়েট হচ্ছে, বিকিরিত হচ্ছে। ফলে এই ঘটনা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। এর উদাহরণ কি? ডারউইন স 14 টাইপস অফ ফিঞ্চেস ইন গ্যালাপাগোস আইল্যান্ড। ডারউইন 14 ধরনের ফিঞ্চ পাখি দেখেছিলেন গ্যালাপাগোস আইল্যান্ডে। কেন? অ্যাট ফার্স্ট অল ফিঞ্চেস ওয়ার সিড ইটিং। সেই 14 রকম পাখির পরীক্ষা করে দেখা গেছে 14 রকম পাখিরা প্রথমে সবাই বীজ খেত, বাট ডিউ টু অ্যাডাপটিভ রেডিয়েশন কিন্তু এই পাখিগুলো এক নির্দিষ্ট জায়গার থেকে বিভিন্ন দিকে চলে গেল, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দিকে চলে গেল। গিয়ে দেখা গেল কেউ হয়ে গেল ইনসেক্টিভোরাস, কেউ পতঙ্গ খাচ্ছে, কেউ ভেজিটেরিয়ান। ফিঞ্চেস আর ফাউন্ড, বিভিন্ন ধরনের ফিঞ্চ পাওয়া যাচ্ছে। আগে সবাই গাছের শুধু বীজই খেত, এখন তারা কেউ ইনসেক্ট খাচ্ছে, কেউ ভেজিটেরিয়ান হয়ে গেছে। তাদের বিক, যে ঠোঁট, আর ডিফারেন্ট টাইপ, তাদের যে চঞ্চু বা ঠোঁট, সেটাও বিভিন্ন ধরনের হয়ে গেছে। ঠোঁটের শেপ, কারণ ইনসেক্ট খেতে গেলে ঠোঁটের আকার এক ধরনের লাগবে, ভেজ খেতে গেলে এক ধরনের লাগবে, সিড খেতে গেলে এক ধরনের লাগবে। আর একটা উদাহরণ হচ্ছে মার্সুপিয়াল রেডিয়েশন। মার্সুপিয়াল কথা হচ্ছে যারা থলিতে বাচ্চা বড় হয়, মার্সুপিয়াল প্রাণী। যেমন ক্যাঙ্গারু, একটা অস্ট্রেলিয়ার একটা কন্টিনেন্ট, একটা স্থান থেকে সবাই উৎপত্তি হয়েছে, তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন দিকে চলে গেল, বিভিন্ন পরিবেশে অস্ট্রেলিয়ার। কেউ ক্যাঙ্গারুতে পরিণত হয়ে গেল, কেউ তাসমেনিয়ান তাসমেনিয়ান নেকড়ে, কেউ টাইগার ক্যাট, কেউ কয়লা, কেউ মার্সুপিয়াল মোল, ইঁদুরের মতো প্রাণী মার্সুপিয়াল মোল, কেউ কয়লা, কেউ ক্যাঙ্গারু, কেউ টাইগার ক্যাট, কেউ তাসমেনিয়ান উলফ। এইভাবে বিভিন্ন একই জায়গাতে উৎপত্তি হচ্ছে রেডিয়েশনের ফলে। রেডিয়েশন মানে বিভিন্ন পরিবেশে চলে যাচ্ছে খাদ্য, বাসস্থান ইত্যাদির সন্ধানে। লাস্ট লাইনে কী বলা হয়েছে? দিস ফেনোমেনন, এই ঘটনা, ইজ আ এক্সাম্পল অফ কনভার্জেন্ট এভলিউশন। এই ঘটনা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশনের একটা উদাহরণ।